ওকে, আজকের টপিক হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা নিয়ে 9-10 একটু তোরা পড়ছিস আর কি। 9-10 ওই যে, হ্যাঁ, নিউ টপিক। এবং এইটার সাথে আগের গুলার কোনো সম্পর্ক নাই, মানে আগের গুলা কেউ যদি না বুঝে থাকে বা ওইটাই যদি কোনো প্রবলেম থাকে তাতে কোনো সমস্যা হবে না। এটা ওই 9-10 যে আহ, তোদের একটু ছিল এন এর মান, এল এর মান এরকম লেখা ছিল। অরবিটাল অরবিটাল হিসাব করতে গিয়ে এগুলা দরকার ছিল। তো ওগুলাকেই আহ, ওই রকম কিছু সংখ্যা দিয়ে আমরা একটা পরমাণুর কক্ষপথ, ইলেকট্রনের একটা কক্ষপথের আকার, আকৃতি এবং অরবিটাল গুলা কিভাবে আছে, 3 ডাইমেনশনালি কিভাবে বিন্যস্ত হয়ে আছে, এবং ইলেকট্রন ওই অরবিটালের মধ্যে নিজ অক্ষের উপরে কোন দিকে ঘুরতিছে, এইগুলা সম্বন্ধে আইডিয়া পাবো কিছু সংখ্যা দিয়ে। এই সংখ্যাগুলোকে আমরা একত্রে কোয়ান্টাম সংখ্যা বলি। তো ফার্স্টে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস ভাই? আছি আলহামদুলিল্লাহ। কোয়ান্টাম সংখ্যা বা ইংলিশটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। সো আমরা বারবার এটাকে কোয়ান্টাম সংখ্যা না বলে আমি শর্টকাটে কিউএন দিয়ে লিখবো আর কি, তাতে তোরা বুঝে নিবি। ওকে, তাহলে এই কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝতেছি সেটা একটু লিখে দিচ্ছি। যেসব সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি এবং অরবিটাল সমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাস, মানে ইংলিশে বললে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে সেটা, দিক বিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক, বা এটাকে স্পিন বলা হয় আর কি, ঘূর্ণনের দিক প্রকাশ করা হয়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তো এটাকে আমি শর্টকাটে লিখে দিচ্ছি, তাদেরকে কিউএন বলে, কোয়ান্টাম নাম্বার বলে। এটা হচ্ছে সংজ্ঞা। সবার লিখা হইলে বলিস। যেসব সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, অরবিটাল সমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাস আর ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশ করা হয়, তাদেরকে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা বলে। লেখা হয়েছে, মুছবো? ওকে, বোর্ড ক্লিয়ার দেখতেছিস তো? না দেখলে বলিস, বলবো নি। আচ্ছা, তো এই কোয়ান্টাম সংখ্যাটা চারটা টাইপের, চারটা টাইপ। ফার্স্ট এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা না লিখে আমি কিউএন লিখতেছি, হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি, প্রিন্সিপাল কিউএন, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ডটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে আরো কয়েকটা নাম আছে, একবারে লিখে দিই, সহকারী বা এজিমুথালও বলে, এজিমুথাল, ইংলিশ নাম আর কি।
অথবা কখনো কখনো সাবসিডারিও বলে। সাবসিডিয়ারি, সিডারি কিউএন, সহকারী অ্যাজিমুথাল বা সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা। থার্ড হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ ভাইয়া, সহকারীর পরে অ্যাজিমুথাল, ইংলিশ বানানটা এরকম AZIMUTHAL, অ্যাজিমুথাল নাম। হ্যাঁ, বিভিন্ন টাইপ, প্রকারভেদ, 4টা টাইপের। ওকে, তো এখন আমরা এগুলা নিয়ে আলাদা করে একটা একটা করে পড়বো। ওকে, হয়েছে এটা? লিখছিস সে? আচ্ছা, কোথায় সবার জন্য কি অস্পষ্ট? কোনটা বুঝতেছিস না? ওকে, আচ্ছা তাহলে আমি মুছলাম। ওকে, তাহলে এখন আমরা এই 4টা একটা একটা করে দেখবো। তাহলে প্রথমে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা ওই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা সেইটা নিয়ে পড়বো ফার্স্টে। প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, একে এন দ্বারা প্রকাশ করা হয়। ওই 9-10-এ বা বোর মডেলে আমরা ওই যে কক্ষপথগুলো যেটা দেখাইছি এটাই মেইনলি, সেটা এন দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড হচ্ছে এইটার এন এর মান n ইকুয়ালস টু 1 থেকে শুরু করবে, 1 2 3। আমরা জানি কক্ষপথগুলো ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত বিভিন্ন পূর্ণ সংখ্যা হইতে পারে। ওকে, থার্ড হচ্ছে এটি দ্বারা কক্ষপথের আকার প্রকাশ করবে আর কক্ষপথের আকার। আচ্ছা, আমি একজনরে হোস্ট বানাই দিই। এই তন্নি, তোরে হোস্ট বানাই দিলাম। আচ্ছা, এটি দ্বারা কক্ষপথের আকার প্রকাশ করা হয়। ওকে, 4 নাম্বার হচ্ছে আহ আমরা জানি একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা এই এন এর মান থেকে বের করতে পারতাম, যে 2n² দ্বারা একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়। 2n² দ্বারা একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়। এটুক সবার লেখা হয়েছে কিনা? এটুক হয়েছে? ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে, আবার জয়েন দে, সমস্যা নেই। ওকে, তো এইখানে আমি একটা নোট লিখে দিব, নোট আকারে এটা লিখে দিবি। এটা একটু লিখে রাখতে পারিস যে
আচ্ছা, নোটটা আমি এখানে লিখে দিচ্ছি, এই পয়েন্টের সাথে নোট লিখে দিবি, নোটটা লিখে রাখবি। সেটা হচ্ছে যে আমরা 9-10-এ পড়ে আসছি যে 1 নাম্বার কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। ওটা কিভাবে বের করি? এখানে n এর মান যদি 1 বসাই তাহলে n স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, 2টা আসে। এরকম 2 বসাইলে 8টা হয়, 3 বসাইলে 18টা হয়, 4 বসাইলে 32 হয়, 5 বসাইলে হচ্ছে 50। বাট সেটা আর সম্ভব না, মানে n এর মান সর্বোচ্চ যতই হোক, n এর মান যতই বসে না কেন, সর্বোচ্চ একটা কক্ষপথে 32 এর বেশি বাস্তবে ইলেকট্রন থাকা সম্ভব না। তো এটা একটু লিখে লিখে রাখ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান 4-এর বেশি হলেও 4-এর বেশি হলেও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 এর বেশি হয় না, মানে বাস্তবে এটা হয় না। ওকে, এটা একটা পয়েন্ট, নোটের মধ্যে এ নাম্বার দিলাম। আরেকটা হচ্ছে ইয়ে তনি আবির আবার জয়েন দিল, ওরে অ্যাডমিট দিস। ওকে, আরেকটা পয়েন্ট। ওকে, আরেকটা হচ্ছে যে সবচেয়ে বাইরের শেল, একদম সর্ববহিস্থ শেলে সবসময় সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে, এটাই লিখে রাখবি যে আহ, সর্ববহিস্থ শেলে শেলে 8টির বেশি, এটা কিন্তু 8 লিখলাম, হ্যাঁ 8, 8টির বেশি ইলেকট্রন থাকে না। ওকে, সেটা 4 নাম্বার কক্ষপথ হোক, 5 নাম্বার কক্ষপথ হোক, যে কোনো পরমাণু হোক, সর্ববহিস্থ শেলে 8টার বেশি কখনো ইলেকট্রন থাকবে না। না, এটা বলছি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা বলছি একটা ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেটা এখন সেটা তো ভিতর, সরি, একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। কিন্তু এখন যদি এমন হয়, মানে আর কি, ধর 5 নাম্বার কক্ষপথ হোক, 6 নাম্বার কক্ষপথ হোক, সেখানেও কিন্তু 32টা ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু ওইটা যদি ওই পরমাণুর জন্য সবচেয়ে বাইরের শেল হয়, তখন ওইটার মধ্যে 8টাই থাকবে, যদিও 32টা থাকা সম্ভব। কিন্তু তুই এরকম কোনো পরমাণু পাবি না যার বাইরের শেলে 8টার বেশি ইলেকট্রন আছে। ওকে, আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবগুলোর বাইরের শেলে 8টা করে থাকে, অন্যগুলায় 7টা, 5টা, 6টা এরকম থাকে, কিন্তু 8টার বেশি বাইরের শেলে কখনোই নেই। এই যে 9টা বা 10টা আচ্ছা মতো দিতে পারবো না, এটা একটু পরেই আসবো, আমরা সামনে জেনে যাব যে কোন কক্ষপথে কয়টা থাকতে পারবে বা কিভাবে থাকতে পারবে। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখবি যে শেষ কক্ষপথের আগের কক্ষপথে। হ্যাঁ বল। আচ্ছা, এখন 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 ঠিক আছে? সবার জন্য কি ডিস্টার্ব করতেছে নেট? আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাহলে মিহাদেরই বোধ হয় নেটে প্রবলেম। আচ্ছা, লাস্টটা হচ্ছে শেষ কক্ষপথের আগের কক্ষপথ, শেষ কক্ষপথের যে আগের কক্ষপথটা থাকবে, সেটায় সেটা যে কক্ষপথই হোক, 3 নাম্বার হোক, 4 নাম্বার হোক, 5 নাম্বারই হোক, সেটা যদি ওই পরমাণুটার শেষ কক্ষপথের আগের কক্ষপথ হয়, তার মধ্যে সর্বোচ্চ 18টার বেশি কখনো ইলেকট্রন থাকবে না বাস্তবে। ওকে, আচ্ছা, এটা লিখে রাখ, শেষ কক্ষপথের বা সর্ববহিস্থ কক্ষপথের আর কি, শেষ কক্ষপথের আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকে না। আমি কয়টা পয়েন্ট লিখছিলাম টোটাল জানো? 4টা নাকি? আগে রোমান সংখ্যায় কয়টা লিখছিলাম? প্রধান কোয়ান্টাম 4টা, 4টার মধ্যে 4 নাম্বার পয়েন্টটার মধ্যেই নোটগুলা। ওকে, আচ্ছা, এবার 5 নাম্বারে
একটা পয়েন্ট লিখে নে, মুছবো, এটা হয়েছে না? 5 নম্বরে লাস্ট পয়েন্টটা লিখে নে, সেটা হচ্ছে যে এন এর মান যত বাড়বে সেই কক্ষপথে ওই ইলেকট্রনের শক্তি তত বাড়তে থাকে। ওকে, এন এর মান যত বাড়ে কক্ষপথে ইলেকট্রনের শক্তি তত বাড়ে। মানে 1 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন যে শক্তি নিয়ে থাকে, এটা আমরা বোর মডেলে দেখে আসছি। 2 নাম্বার কক্ষপথে তার চেয়ে বেশি শক্তি, 3 নাম্বার কক্ষপথে তার চেয়ে বেশি শক্তি, মানে এন এর মান যত বাড়তে থাকবে ওই কক্ষপথে থাকা ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির মান তত বাড়তে থাকবে। ওকে, এই কয়টা মোটামুটি প্রধান কোয়ান্টাম সংখ্যার পয়েন্ট। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই কক্ষপথগুলোকে আমরা যে নাম্বার দিয়ে দেখাইতাম, বা বোর তার কক্ষপথগুলোকে যে n = 1 2 3 বা k/L/m/n যেটা বুঝাইছিল, সেই n যা এতদিন আমরা পড়ে আসছি সেই nটার নামটাই ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা, তো এবার আমরা পরেরটাই চলে আসতেছি, সেটার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই ইভা, কোনো কোশ্চেন আছে রে ভাইয়া? তামি, কোনো কোশ্চেন আছে? তারপর হচ্ছে প্রমি, কোশ্চেন আছে কোনো? আবির, বুঝছিস সব? আবির কি আছে রে, শুনতেছিস? সাজিদ, বুঝছিস? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই চলে যাচ্ছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কঠিন কিছুই ছিল না, এটা একদম 9-10-এরটাই ছিল। সহকারী কোয়ান্টাম সংখ্যা 9-10 একটু পড়ছিস, বাট আর একটু ডিটেলস জানা লাগবে। তো সেকেন্ডটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে সাবসিডারি বা এজিমুথালও বলে। এটার প্রথম হচ্ছে, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, একে এল দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, আগেরটা দিয়ে আমরা কক্ষপথ বুঝতেছিলাম, আর এটা দ্বারা আমরা উপশক্তি স্তরগুলো বুঝবো। ওকে, এটি দ্বারা উপশক্তি স্তর কে প্রকাশ করে। তিন নাম্বার হচ্ছে ওই আমরা একই সাথে এটা দিয়ে কক্ষপথের আকৃতিগুলো বুঝতে পারতেছি। আকার ছিল আগেরটা, এটা আকৃতি, কারণ উপশক্তি স্তরগুলোর এক এক রকম আকৃতি হয়, সামনে ডিটেলস দেখবো। তো এটি দ্বারা কক্ষপথের আকৃতি, এই কার্ডটা থেকে সাউন্ড আসতেছে রে সঞ্জু নাকি? তোর মিউট করিস তো যদি সাউন্ড আসে। আকৃতি আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ওকে, এরপর আসি। তাহলে প্রথমে গেল, এটাকে এল দ্বারা আমরা প্রকাশ করি, আর উপশক্তি স্তরগুলোকে বোঝায়। আর উপশক্তি স্তর মানে বোঝানো মানে অ্যাকচুয়ালি আমরা আকৃতি সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছি, কারণ উপশক্তি স্তরগুলোর আকৃতি ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, বলতেছি আমি। আর এল এর মানটা এন এর উপরে নির্ভর করে। এল এর মান, এল এর মান একটু আগে যে এন বের করে আসছি, এল এর মান এন এর উপর নির্ভর করে। ওকে, তো এল এর মান যেহেতু এন এর উপরে নির্ভর করে, তাইলে এল এর মান কত থেকে কত হবে? এন এর মান যেমন 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত ছিল, এল এর মানটা হবে, এল এর মান
এটা 9-10-এ পড়ে আসছিল, 0 থেকে 0 হতে n-1 পর্যন্ত হয়, n-1 পর্যন্ত হয়। উদাহরণ দিব, চিন্তা করিস না। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এটুক লিখছিস কিনা? আর আচ্ছা, এটাকে এখানে একটু লিখে রাখতে পারিস যে এল ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটা দিয়ে আমরা বুঝি এস উপস্তর, এল ইকুয়ালস টু যদি 1 হয় সেটা দিয়ে আমরা বুঝি পি উপস্তর, এল ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে বুঝি ডি উপস্তর। এগুলা তো তোদের মনে আছে নাকি, না ভুলে গেছিস? আচ্ছা, এল ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এটা দিয়ে আমরা বুঝি এফ উপস্তর। আচ্ছা, তো আপাতত আর কিছু করার নাই, তুই এই 5 নাম্বার পয়েন্টের পর 6 নাম্বার পয়েন্ট এটা লিখছি, মাঝখানে যেগুলো বাদ গেছে জায়গা ফাঁকা রাখ, পরে লিখে নিস। আচ্ছা, এই যে এগুলার যে বিভিন্ন মানের কারণে এই যে এস পি ডি এফ এগুলা যে উপস্তরগুলা পাইলাম, এই উপস্তরগুলা এই এস পি ডি এফ নামগুলা হওয়ার রিজনটা কি সেটা একটু লিখে দেই, মানে কোত্থেকে নামগুলো আসছে। সেটা হচ্ছে এসটা আসছে হচ্ছে শার্প, এই অর্ডটা থেকে, পরে এটা রিজন বলতেছি। পিটা আসছে প্রিন্সিপাল, সরি প্রিন্সিপাল বা প্রধান। আর এই ডি আসছে হচ্ছে ডিফিউজড, আর এফ আসছে হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, এইগুলা থেকে নামগুলো আসছে। তো এই জিনিসগুলা কি ওটা আরেকবার একটু বলতেছি। আমরা যে পারমাণবিক বর্ণালী দেখে আসছিলাম ওই রাদারফোর্ড মডেল পড়ানোর সময়, যে দেখাইছিলাম বোরের মডেলেও দেখাইছিলাম তোদেরকে, তো এই পারমাণবিক বর্ণালীর মধ্যে যে লাইনগুলো আসে, তো ক্ষার ধাতুর জন্য বিজ্ঞানীরা যখন এই পারমাণবিক বর্ণালী দেখে তখন এখানে যে লাইনগুলো ছিল, কিছু লাইনগুলো ছিল একদম শার্প, তীক্ষ্ণ, আবার কিছু ছিল মানে আর কি ওই লাইনগুলোর মধ্যে কিছু মেইন লাইন যেগুলাকে তারা প্রধান লাইন হিসেবে চিহ্নিত করছে, আর কিছু ছিল বিস্তৃত আর কি, ডিফিউজ মানে হচ্ছে বিস্তৃত, আর কিছু ফান্ডামেন্টাল বা মৌলিক লাইন যেগুলো সবসময় থাকে, এরকম ছিল। তো ওই পারমাণবিক বর্ণালী অনুযায়ী, ওই পারমাণবিক বর্ণালী থেকে এগুলোর নামগুলো এইভাবে আসছে। তো জাস্ট খালি পিছনের গল্পটা বললাম, মাঝে মাঝে অবজেক্টিভের জন্য দিতে পারে, তবে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, এবার আসি এইখানে এই এস উপস্তর বললাম যে আকৃতি বোঝা যায়, এদের কিন্তু আকার শেপ গুলো ডিফারেন্ট, তোরা জানিস। 9-10-এ মনে আছে কিনা, যদি নাও মনে থাকে আমরা নেক্সট ক্লাসে এগুলা নিয়ে এস অরবিটাল দেখতে কেমন, পি অরবিটাল দেখতে কেমন, ডি অরবিটাল দেখতে কেমন, এফ অরবিটাল দেখতে কেমন, এগুলা নিয়ে আমরা একটু ভিডিও দেখব। তার মানে আমরা এক্সাক্ট এগুলা হচ্ছে 3 ডাইমেনশনাল শেপগুলা বুঝতে পারতেছি। প্রথমে যে এন ছিল, ওই এন দিয়ে শুধুমাত্র আমরা দ্বিমাত্রিক একটা বৃত্তাকার কক্ষপথ বুঝতাম, মানে 2 ডাইমেনশনাল এরিয়াটা বুঝতাম। আর এইখানে যখন এসপিডিএফ এ চলে আসছি, তখন পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিরকম 3 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে ঘুরতেছে, বা ওই 3 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে ছোটাছুটি করতেছে, সেইটার আইডিয়াটা পাচ্ছি। এরা সবাই 3 ডাইমেনশনাল জিনিস, ওকে। আচ্ছা, এইবার আসি ওই যে একটা কক্ষপথ এই এই অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা এল এর মান দিয়ে বের করতে পারবো কোন একটা অরবিটালে। যে আমরা, তোরা 9-10-এ পড়ে আসছিস যে পি অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে 10টা থাকতে পারে, এরকম বোধহয় মনে আছে। তো ওইটাই আরেকবার একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কোন একটি একটি উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
2 ইন্টু টয়েস এল প্লাস 1 দ্বারা 2 ইন্টু টয়েস এল প্লাস 1 দ্বারা নির্ণয় করা যায়। আই মিন পি এর মধ্যে, ধর পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, পি এর মধ্যে যে 6টা ইলেকট্রন থাকবে এটা আমরা কিভাবে বের করতে পারি? পি এর জন্য এল এর মান হচ্ছে 1, সেটাকে যদি আমি এখানে বসাই দিই তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3 আসতেছে, সাথে যদি 2 গুণ দিয়ে দিই 6টা আসতেছে। এরকম ডি এর মধ্যে যে 10টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, যেটা 9, 10-এ পড়ে আসছিস, সেটা কিভাবে বের করা যায়? এইখানে যদি এল এর মান 2 সেটাকে এখানে বসাই দিই ডি এর জন্য, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 মানে এখানে আসবে 4 প্লাস 1 5, সাথে 2 গুণ 10। ওকে, এরকম এফ এর জন্য যদি 3 বসাই দিই তাহলে আসবে 14। তার মানে একটা উপস্তরে আমি চাইলেই যে কোনো সংখ্যা ইলেকট্রন দিতে পারবো না, একটা লিমিট আছে। সেই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমরা এটা দিয়ে নির্ণয় করতে পারি। আচ্ছা, ওকে। আর আরেকটা জিনিস লিখে রাখতে পারিস, এল এর মানের সংখ্যা, এল এর মানের সংখ্যা মানে এল কয়টা মান পাচ্ছি, এল এর মানের সংখ্যা, আই মিন ধর, আচ্ছা একটু পরে উদাহরণ দেব, এল এর মানের সংখ্যা এন এর মানের সমান হয়, এন এর মানের সমান, এল এর মানের সমান, এন এর মানের সমান হয়। এটার মানে বুঝাচ্ছি, ধর উদাহরণটা এখানে লিখতেছি, এটা সরাই দিচ্ছি। যেমন আমরা ধর n ইকুয়ালস টু যদি 1 হয়, n ইকুয়ালস টু যদি 1 হয়, আই মিন 1 নাম্বার কক্ষপথ বা কে শেল যেটাকে আমরা বলি, কে শেল, এটার জন্য এল কয়টা হবে? এন এর মান যেহেতু 1, এলও একটাই হবে, এল একটা হবে, সেটা কি কত হবে? এল এর মানটা 0 থেকে শুরু হইতো, n-1 গিয়ে শেষ হইতো। তার মানে এল 0 থেকে শুরু করলাম, n-1 গিয়ে শেষ করতে হবে। তো এই n হচ্ছে 1, এটার আগে তো 0ই, তার মানে এই 0তেই শেষ হয়ে যাবে। তার মানে n যখন 1, এলও তখন একটাই, শুধু 0। n যখন 2, তখন এল কয়টা হবে? 2টা হবে। আই মিন এল শেলের জন্য, এল শেলের জন্য এল এর মান হবে 2টা, কারণ এন এর মান 2। কত থেকে শুরু হবে? এল শুরু হয় 0 থেকে, শেষ হয় এন এর ঠিক আগের নাম্বারটায়, n-1-এ, আই মিন 2 1-এ গিয়ে শেষ হবে। এই যে 2টা পাইলাম, বুঝিস নাই? আচ্ছা আবার বলতেছি, পয়েন্টগুলো একটু খেয়াল কর। এল এর এই সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা পয়েন্ট এরকম ছিল যে এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়, তাই না? আচ্ছা, তাহলে আমি এল দিয়ে আমরা তো অ্যাকচুয়ালি উপস্তর বুঝি, তো আমাকে বললো 1 নাম্বার কক্ষপথে কয়টা উপস্তর আছে এটা বের করতে বললো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান 1, কারণ আমার এল এর মান বের করতে হলে এন এর মান লাগে, সো এন এর মানটা আগে লিখে নিলাম। তো 1 নাম্বার কক্ষপথের জন্য এল এর মান কয়টা হবে এটা অলরেডি এখানে লিখে দিছি, এল এর মানের সংখ্যা হবে এন এর মানের সমান, মানে হচ্ছে এন যদি, আচ্ছা শোন, তো এই যে ইয়েস, সানজু বোধহয় বুঝছিলি না, তোর জন্য আরেকবার, যে কোনো একটা প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? আমরা, তুই 19 এটা জানিস যে 2 নাম্বার কক্ষপথে 2s আর 2p অরবিটাল থাকে। তো ওটাই আমরা যদি এখন এভাবে বের করতে চাই এন আর এল এর মান দিয়ে, তাহলে ধর আমাকে বলে দিল 2 নাম্বার কক্ষপথের জন্য কয়টা অরবিটাল আছে, ওটাকে হিসাব করে বের করে দাও। তো আমি n ইকুয়ালস টু লিখলো 2, কারণ 2 নাম্বার কক্ষপথ। তো আমরা আবার জানি এল এর মান হচ্ছে এন এর মানের উপরে নির্ভর করে, কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয় এবং শেষ হয় n-1-এ গিয়ে, মানে 0-র পরে n-1, মানে n ছিল 2, তার মানে তার আগের সংখ্যাটা হচ্ছে 1, 1-এ গিয়ে শেষ হবে। এরকম যদি 3 নাম্বার কক্ষপথ বলে, যেটা শেলটা হচ্ছে এম শেল, তার জন্য 0 হবে, 1 হবে, তারপর 2 হবে, 2 পর্যন্ত যাবে। আই মিন এন এর মান যত হবে এল এর সংখ্যা ততগুলা হবে। এন এর মান যখন একটা, এল এর সংখ্যা একটা, এন এর মান যখন 2টা, এল এর সংখ্যা 2টা, এন এর মান যখন 3টা, এল এর সংখ্যা 3টা। এটা বলছি আমি। তো এটা দিয়ে আমি কি বুঝতেছি, এগুলা দিয়ে আমরা কি বুঝতেছি, এইমাত্র বলে আসছি যে এগুলা দিয়ে আমরা উপস্তর বুঝি,
তার মানে হচ্ছে এই 0 দিয়ে বোঝাচ্ছে এস উপস্তর, এই 0 দিয়ে বোঝাচ্ছে এস উপস্তর। আর এটা যেহেতু 1 নাম্বার কক্ষপথের, এজন্য এটাকে আমরা 1s বলবো। এই 0 দিয়ে বোঝাচ্ছে এস উপস্তর, যেহেতু এটা 2 নাম্বার কক্ষপথের, এটাকে 2s বলবো। আর এই 1 দিয়ে বোঝাচ্ছে পি মানে পি উপস্তর, সেটা যেহেতু 2 নাম্বার কক্ষপথের, এটাকে আমরা 2p বলবো। এরকম 3 নাম্বার কক্ষপথের জন্য 3s, 3p, 3d, এই যে এভাবে এক এক কক্ষপথে কয়টা উপস্তর আছে আমরা এন আর এল এর মান হিসাব করে ওগুলা বের করে ফেলতে পারতেছি। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে? সঞ্জু এবার বুঝছিস? আচ্ছা, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের এল এর হিসাবটা। এবার আসি এম, মানে যেটা তোদের জন্য এখন নতুন। এমটা হচ্ছে তোদের জন্য নতুন, বা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলছি আমরা। ওকে, তো এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ হইলো, এবার আসি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায়। আস্তে আস্তে উদাহরণ দিব, সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, পেন নেওয়ার দরকার নাই। আর যখন মানে আর কি খুবই আর বিরক্তি চাপায় রাখতে পারবি না, বলে ফেলবি, আমি ক্লাস অফ করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক বলে এটাকে, চৌম্বক। কি করব বল, এতক্ষণ তো লেট করার কথা না। ওরা ওদের নেটে প্রবলেম হইতে পারে, বা কারেন্ট চলে যাইতে পারে, এরকম হইতে পারে। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারতেছি না। বা ওই যে প্রথমে তন্নি কিভাবে হোস্ট হয়েছিলি, সবার মিটিং এন্ড হয়ে গেল, তোর মিটিং চলতেছিল কেন, বুঝলাম না তো। আহ, এটা কেমনে সম্ভব? মানে মিটিং এন্ড হইলে তো তোরটাও এন্ড হওয়ার কথা। ওখানেই সবারই কি এরকম কোনো প্রবলেম হয়েছে? ওরাও জয়েন দিয়ে বসে আছে এরকম কিছু? মানে ছেলেগুলারও এরকম কিছু হয়েছে কিনা বুঝতে পারতেছি না। গ্রুপে তো মেসেজ দিছিও যদিও, কিন্তু তাও তো ছেলেরা সবাই দেখেও না এটা। আচ্ছা ঠিক আছে, পেন নেওয়ার দরকার নেই, ওরা পরে দেখে নিতে পারবে। তো এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা, একে এম দ্বারা প্রকাশ করা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সরি, 2 নাম্বার হচ্ছে, আমরা ওই যে 9-10-এ পড়ে আসছিলাম এরকম পি অরবিট, পি উপস্তরে আবার কয়েকটা অরবিটাল থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড, মনে আছে আশা করি। এরকম ডি তে 5টা অরবিটাল থাকে, সেগুলোর নাম তোদের জানা আছে কিনা জানি না, ওগুলো আমি লিখে দিব এখন। আই মিন এটা দিয়ে উপস্তরগুলোর মধ্যে যে আবার ভাগ থাকে, সেই ভাগগুলো নিয়ে আইডিয়া পাবো আর কি। আই মিন উপস্তরগুলোর মধ্যে যে অরবিটালগুলো থাকে সেগুলো সম্বন্ধে জানা যাবে। তো এটি দ্বারা উপস্তরের অরবিটালগুলোর, এই অরবিটালগুলো কিভাবে আছে, ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়, 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট জানা যায়। সঞ্জু মিট করতো, সাউন্ড আসতেছে বোধহয় তোরটা থেকে। ওকে, 3 নাম্বার, এই এম এর মানটা, এম এর মান এল এর উপরে নির্ভর করে, মানে এম এর মানটা হবে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। আমি উদাহরণ দিব, চিন্তা করিস না। এম এর মানটা হবে প্লাস মাইনাস, 0 সহ, মানে 0 থাকবে প্লাস মাইনাস এল পর্যন্ত, মানে এল এর মাইনাস মান থেকে শুরু হয়ে এল এর প্লাস মান পর্যন্ত যাবে। আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে একটা উপস্তরের টোটাল অরবিটাল সংখ্যা
আচ্ছা, এটা আগেরটাতেই, ওকে থাকুক, এই পর্যন্ত থাকুক। আচ্ছা, এই কয়টা জিনিস লেখা হলে আমি উদাহরণ দিচ্ছি এখন। সবার লেখা হয়েছে রে? ওকে, তাহলে এবার উদাহরণ দিচ্ছি যে এমটা আমাদের কিভাবে হেল্প করতেছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটি দ্বারা উপস্তরের অরবিটালগুলোর ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যায়। আচ্ছা দেখ, এটা কিভাবে, ধর আমরা 3 নাম্বার কক্ষপথের জন্য বা 2 নাম্বার কক্ষপথের জন্য n equals to 2, l equals to হচ্ছে দুইটা আসবে 0 আর 1। তো আমরা কোনটা দিয়ে কি বুঝি, এই এল এর মান দিয়ে আমরা উপস্তরগুলা বুঝি। তো উপস্তরগুলা কি কি এই লিখতেছি আমি। উপস্তর হচ্ছে এই 0 দিয়ে বুঝি এস উপস্তর, মানে এটা 2 নাম্বার কক্ষপথের, এই জন্য 2s। আর এটা হচ্ছে এক, যখন 1 হয় এল এর মান, সেটা পি উপস্তর বুঝায়, যেহেতু 2 নাম্বার কক্ষপথের এটাকে 2p মিন করতেছে। তো এই উপস্তরগুলোর আবার ভাগ আছে কিনা, উপস্তরগুলোর অরবিটাল সংখ্যা, উপস্তরের অরবিটাল সংখ্যা সেটা বের করতে চাই। অরবিটাল সংখ্যাটা বের করতে হবে আমাদের এম এর মান দিয়ে। অরবিটাল সংখ্যা আমরা এম এর মান দিয়ে পাবো আর কি। আচ্ছা, তাইলে আগে এমটা লিখে নেই, পরে ওটা লিখতেছি। তো এম এর মানটা কিভাবে হিসাব করতে হয়, এম এর মান বলছি 0 থেকে শুরু হবে এবং প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। তো এখানে এল এর মানটাই আছে শুধুমাত্র 0, তাহলে এম এর মান এই ক্ষেত্রে শুধুমাত্র 0। পরেরটায় এন এর মান, এল এর মানটা হচ্ছে 1, তো এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল। তার মানে মাইনাস এল, 1 থেকে শুরু হবে, মাঝখানে 0, এই প্লাস 1 এই পর্যন্ত হবে। যেহেতু এল এর মানটা ছিল 1, এটার 1 এর প্লাস মাইনাস পর্যন্ত যাইতে হবে, মাঝখানে 0 থাকবে। তাহলে -1 0 +1, তার মানে এল এর মান যখন 1, তখন এম এর মান 3টা আসতেছে -1 0 +1। এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে অরবিটাল সংখ্যা। যে আমরা জানি এই 2 নাম্বার কক্ষ, এই 2s উপস্তরে অরবিটাল একটাই থাকে বা তার ভাগ একটাই, এটার একটাই। কিন্তু 2p উপস্তরে আবার 3টা ভাগ ছিল, px py pz। 9 10 কি এগুলা পড়ছিলি তোরা, px py pz টা পড়ছিলি তো নাকি? পড়ছিস? ওই যে যখন একাধিক পরিবর্তনশীল যোজ্যতা দেখাইতে হইতো, তখন তো এটা দরকার হইতো, মনে পড়ে? স্টার সাইন দিয়ে জোড়া ভাঙতো। আচ্ছা ঠিক আছে, ওকে, না থাকলে কোনো সমস্যা নাই। তো এই পি অরবিটাল, পি উপস্তর, এইটার মধ্যে আবার 3টা ভাগ হয়ে যায়। এই ভাগটা হওয়ার রিজনটা হচ্ছে ইলেকট্রন যখন কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন ঘূর্ণন কারণে কোথাও যদি চার্জ ঘুরতে থাকে বা চার্জ মুভ করে কোথাও, তাহলে সেখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আর তড়িৎ ক্ষেত্র যেখানে সৃষ্টি হয়, সেখানে একই সাথে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেটা তোরা 9 10-এ পড়ছিলি, তড়িৎ চৌম্বক ক্রিয়া। এরকম ছিল যে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ওই তারটাও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এরকম একটা ব্যাপার ছিল। তো যেহেতু পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘুরতেছে, মানে কারেন্ট যাওয়া মানে কি ইলেকট্রন মুভ করা, তার মানে পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন মুভ করতেছে, সেখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎ ক্ষেত্রের কারণে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্রগুলোর কারণে এই উপস্তরে বিভিন্ন রকম ভাগ হয়ে যায় এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে। তো এগুলাই, এই জন্য এটার নাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই -1 0 +1, এটা দিয়ে ওই তিনটা যে অরবিটাল, সেই তিনটাকে বোঝাচ্ছে। একটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। ওকে, একটা এক্স অক্ষ বরাবর থাকে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর থাকে, আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর থাকে। আমি ভিডিওগুলো দেখাবো, কিন্তু সেটা পরের ক্লাসে, আজকে না। আচ্ছা, তো তার মানে আমরা এবার দেখ 2 নাম্বার কক্ষপথে, এই জন্য 9 10-এ আমরা এই যে প্রত্যেকটা এখানে লিখতাম 2s2, এখানে লিখতাম এই যে এভাবে লিখতাম 2s2 2p6। এই যে একটা অরবিটালের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকতো, এই জন্য 2s2 হইতো। পিতে কেন 6টা লিখতাম, এর অ্যান্সারটা এই যে 3টা অরবিটাল আছে, তো এই 3টার প্রত্যেকটাতে 2টা 2টা করে থাকতো, তো তখন সেটা 2p6 হয়ে যাইতো। ওকে, এই বুঝছিস কি তোরা এইটুক? আচ্ছা, তো এখন
3 নাম্বার কক্ষপথের জন্য যদি আমি এটা একটু দেখাই যে 3 নাম্বারের জন্য এই জিনিসটা কেমন হবে সেটা একটু দেখাই। 3 নাম্বার কক্ষপথ n equals to যখন 3, সব মোছা লাগবে না। 3 নাম্বার কক্ষপথের জন্য n equals to 3 হইলে l এর মান আসবে 0 1, আরেকটা আসবে সেটা হচ্ছে 2, কারণ l এর মান শুরু হইতো 0 থেকে, শেষ হইতো n এর n-1 পর্যন্ত, মানে 3 এর ঠিক আগের সংখ্যাটা, মানে 2 এ গিয়ে শেষ হবে। তো 0 দিয়ে আমরা s বুঝি, 1 দিয়ে p বুঝতেছি, 2 দিয়ে d বুঝি। তার মানে এটা ছিল 3 নাম্বার কক্ষপথের, এই জন্য এটা 3s, এটা 3p, আর এটা দিয়ে বুঝতেছি আমরা 3d। তো এখন দেখি d অরবিটালের d উপস্তরের আরো ভাগ আছে কিনা, d উপস্তরের আরো ভাগ আছে কিনা। এর জন্য আমার কি জানতে হবে, m এর মান কয়টা হয়। m এর মান বের করার নিয়ম কি ছিল, আমাদের l কে মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত যাব, মাঝখানে 0 থাকবে, তার মানে এখানে আসবে হচ্ছে -2, এই যে 2, তো -2 থেকে শুরু করব, -2 -1 0 +1 +2, 5টা আসছে, -2 -1 0 +1 +2, 5টা আসতেছে। তার মানে ডি উপস্তরের মধ্যে 5টা আরো ভাগ থাকে, এরকম 5টা অরবিটাল থাকে আরো। এই জন্য আমরা ডি তে 10 লিখতাম, 10টা ইলেকট্রন যে থাকতে পারে। কিভাবে 10টা ইলেকট্রন থাকে, এই যে প্রত্যেকটা অরবিটালের মধ্যে 5টা অরবিটাল, তো প্রত্যেকটাতে 2টা 2টা করে ইলেকট্রন থাকে। এখন একটা কথা আছে যে একটা অরবিটালে কেন সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, সেইটা নিয়ে সামনে বলবো আমি। কিন্তু এই যে এইভাবে হিসাবটা আসে, এইখানে 2টা ইলেকট্রন, আই মিন এই অরবিটালে এইখানে 2টা, প্রত্যেকটাতে 2টা 2টা করে ইলেকট্রন থাকলে টোটাল 10টা ইলেকট্রন। এই জন্য আমরা ডি তে 10টা লিখতাম, 3d10 এভাবে লিখতাম। সবার কি এইটুকু আইডিয়া হয়েছে, বুঝছিস এইটুক? আচ্ছা, তো এই ডি অরবিট, এটার যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড নাম লিখছিলাম, এইটারও নাম আছে, নামগুলো একটু লিখে দিচ্ছি। আচ্ছা, এইটার নাম আগের মতোই, ওই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, আর প্রত্যেকটার সামনে 3 দিয়ে দিতে পারি, এই 3 যেহেতু। আর এই 5টা অরবিটালের নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা নিচে লিখতে হয়। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, আরেকটা হচ্ছে ডি ওয়াই জেড, আরেকটা হচ্ছে ডি জেড এক্স। 3টা গেল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই 4 আর 5 নাম্বারটা একটু ডিফারেন্ট নাম। একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই 5টা নাম। এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এটা মনে রাখতে কোনো কষ্ট হবে না। আর লাস্টেরটা একটু ডিফারেন্ট, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। লেখার সময় খেয়াল রাখতে হবে ডিটা এভাবে একটু ডি এর নিচে, এই যে সাবস্ক্রিপ্ট হিসেবে নিচে লিখতে হবে, এক্স ওয়াই ওয়াই জেড, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এই কারণে ডি অরবিটালে 10টা ইলেকট্রন রাখতাম আমরা সর্বোচ্চ। ওই সানজু যেটা বললো যে কেন আমি কক্ষপথে 9টা ইলেকট্রন দিতে পারি না, বা 5টা 6টা এভাবে দিতে পারি না, ওগুলা কোনো একটা কক্ষপথে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, এই জিনিসগুলো মেনটেন করে তারপর আমাদের যেতে হবে। তাহলে আজকে শেষ যে সংখ্যাটা বাদ আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা দিয়ে শেষ করতেছি, ছোট্ট ব্যাপার, এটা সোজা, অন্যগুলার চেয়ে সোজা এটা। হ্যাঁ, কিছু বলবি ভাই? এই ভাইয়া, এই 2 লাইনের স্পিন কোয়ান্টাম সংখ্যাটা একবারে ছোট, 2 লাইনের শেষ করে দিচ্ছি, মানে এটাকে ঝুলায় রাখার কোনো দরকার নেই। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা, দেখতেছি দেখতেছি। আমাকে কি টেক্সট করছে? আমি তো কোনটাই করছে রে? আচ্ছা ওয়েট, টেক্সট কিন্তু পাচ্ছি না রে। কি মেসেঞ্জারে করছে? আচ্ছা, আমাকে টেক্সট করলে তুই ল্যাপটপে একটু ওই যে যে আইডিটা আমি মিউট করা, সেইখানে টেক্সট কর যদি। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি আপাতত টেক্সট পাই নাই, সমস্যা নাই। ও পরে দেখে নিবে এইটুক, চিন্তা করার কিছু নাই। জাস্ট এটা আর 2টা লাইন বাদ আছে, শেষ করতেছি। স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমরা এটা দিয়ে স্পিন বুঝবো। স্পিন বলতে কি বুঝতেছি,
এই যে ধর সূর্যের চারদিকে যখন এই যে পৃথিবী যে নিজের অক্ষের উপর ঘুরতেছে, একে হচ্ছে পৃথিবীর দুইটা গতি, একটা হচ্ছে বার্ষিক গতি আর একটা আহ্নিক গতি। আহ্নিক গতিটা হচ্ছে সে যে নিজের অক্ষের উপর ঘুরতে থাকে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের চারপাশে যখন ঘুরে সে একই সাথে নিজের অক্ষের উপর ঘুরতে থাকে। তো এই নিজের অক্ষের উপর ইলেকট্রনের যে ঘূর্ণনটা সেটাকে আমরা স্পিন হিসেবে বলি, তো এটা দিয়ে এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এটিকে বা এস দ্বারা একে এস দ্বারা প্রকাশ করা হয়। দুই নাম্বার হচ্ছে এটি দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর, সানজু মিউট কর, সাউন্ড আসে, নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশ করে, তো এই যে নিজ অক্ষের উপর যে ঘূর্ণন, এখন ইলেকট্রন নিজ অক্ষের উপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, দুইটাই মাত্র ঘূর্ণন সম্ভব। সো এই জন্য এস এর মানও দুইটা হয়, হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো এর মান জাস্ট দুইটাই, প্লাস হাফ এবং আচ্ছা কোন পয়েন্টটা বুঝিস না বল, শেষ আমাদের ক্লাস শেষ। কোন পয়েন্টটা বুঝিস নাই? 1 নাম্বার পয়েন্টটাই লিখছি একে এস দ্বারা প্রকাশ করা হয়, 2 নম্বরে লিখছি এটি দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশ করে, আর লাস্ট 3 নাম্বার হচ্ছে এর মান প্লাস হাফ মানে প্লাস 1/2 এবং মাইনাস 1/2, এই দুইটাই। হ্যাঁ, তো প্লাস হাফ দিয়ে যদি বুঝাই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে মাইনাস হাফ দিয়ে বুঝাবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ওকে, আজকে তাইলে এই পর্যন্ত থাকলো। আমরা পরের দিন এই কোয়ান্টাম সংখ্যাগুলোর প্রয়োগটা দেখবো, এগুলা নিয়ে কোশ্চেন কিভাবে আসে সেগুলো দেখবো। তাইলে থাকুক তোরা এই পর্যন্ত। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তো আজকে সন্ধ্যায় ক্লাস নিব না। হ্যাঁ আমি নিব না অ্যাকচুয়ালি। ওকে ওকে, হ্যাঁ নিজে ডিসাইড করছিলাম যে নিব না। ওকে, আচ্ছা বলে দিস তাহলে, একটু গ্রুপে বলে দিস। ওকে, তা আজকে সন্ধ্যায় ক্লাসটা আমি নিচ্ছি না। ওকে, হ্যাঁ আচ্ছা ওকে। এই সামিয়া, আজকে সন্ধ্যার যে ক্লাসটা তোদের বলছিলাম সেটা নিব না আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, তো ভালো থাকিস, আর এটার ভিডিও তো পেয়ে যাবি, কোনো প্রবলেম থাকলে কোনোটাই দেখে নিস। আর নেক্সট দিন আমরা এইটার প্রয়োগগুলো নিয়ে, কোথায় কোনটা, এটা কিভাবে কোথায় ইউজ করতেছি সেগুলো নিয়ে আবার ডিটেলস দেখবো। ওকে থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ভালো থাকিস। এই মিটিংটা এন্ড করে দে, মিটিংটা এন্ড করে দে প্রমি, তন্নি মিটিংটা এন্ড করে দিস।